নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হচ্ছি কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নিয়ে আপনাদের কাজ নেই। যদি আমাদের এই ইন্ট্রো জায়গাটা বোরিং লাগে তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু স্কিপ করতে পারেন আসল গল্প শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের বাক্সে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। তারানাথ তান্ত্রিক একবার ঘুরতে ঘুরতে একটি গ্রামে গিয়ে পৌঁছন, যেখানে এক বাঘিনীর উৎপাতে গ্রামবাসীরা ভয়ে আক্রান্ত হয়ে পড়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি বুঝতে পারেন সেটি কোনো সাধারণ বাঘিনী নয়, বরং বাঘিনীর বেশে রয়েছে অন্য কিছু। তারানাথ তান্ত্রিক কি পারবেন গ্রামবাসীদের সেই বাঘিনীর হাত থেকে রক্ষা করতে? কেই বা সেই বাঘিনীর রূপ ধরে গ্রামবাসীদের আক্রমণ করেছিল? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্যাঘ্র পিশাচিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে সার্থক, অন্যান্য চরিত্রে রাজ, নন্দিতা, মোনালিসা, পূজা, দীপ্তিমান, সুকন্যা ও সঞ্চিতা। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ব্যাঘ্র পিশাচিনী। খুব সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল আজ। ঘুম ভাঙতেই কনুইয়ে ভর দিয়ে বিছানায় আধশোয়া অবস্থায় উঠে বসে তারপর গায়ের চাদরটা ভালো করে টেনে নিয়ে আঁটোসাঁটোভাবে বন্ধ জানালার একটা পাল্লা খুলে দিতেই শীতের আরামদায়ক মিঠে ঝলমলে রোদ এসে তৎক্ষণাৎ মিশে গেল আমার গায়ে। বর্তমানে এখন শীতকাল, যাকে বলে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে চতুর্দিকে। আজ রবিবার, ছুটির দিন, তাই আমি আর কিশোরী আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম যে আজ আমরা দুই বন্ধু মিলে একটিবার ঠাকুরমশাইয়ের গৃহে যাব। শীতের মিঠে রোদ এসে বেশ কিছুক্ষণের জন্য গায়ে মেখে তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে এক এক করে যাবতীয় প্রাতক্রিয়া সারতে লাগলাম আমি। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই দরজার অপর প্রান্ত হতে বেশ জোরালো শব্দে করাঘাত হলো। এমন সাত সকালে যে কে আসতে পারে তা আমি বিলক্ষণ জানতাম, তাই কোনো প্রশ্ন না করেই দরজার দিকে এগিয়ে আগলখানা খুলে দিতেই দেখলাম যা ভেবেছি ঠিক তাই। কিশোরী হাসিমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সম্মুখে। সে আমাকে দেখে বেশ দ্রুততার সাথে উত্তেজনাপূর্ণ গলায় বলল, যাক বাবা, তোমার ঘুম ভেঙেছে তাহলে। এটা দেখেই আমি অত্যন্ত খুশি হলাম। আমি তো ভাবলাম এমন শীতকালে ছুটির দিনে তুমি হয়তো এখনো পড়ে পড়ে ঘুমাবে। কিশোরীর কথায় আমি মুখ বিকৃত করে বললাম, তুমি আমাকে কি মনে করো হে ভায়া বলো তো? বলে আমি কি ঘুম কাতুরে নাকি? হ্যাঁ, আমি সেই কখন উঠেছি তুমি জানো? এসো ভেতরে ঢুকে এসো। আমি তো প্রায় তৈরি হয়েই গেছি, আর কিছুটা সময় পরেই আমরা বেরিয়ে যাব। আহা, আমি কি তোমাকে একটি বারের জন্য ঘুম কাতুরে বলেছি নাকি ভাই? বলি এত অল্পতে এমন দ্বারা ছুটে যাচ্ছ কেন? কিশোরীর সাথে আমি আর কোনো প্রকার বাগবিতণ্ডা করলাম না। সে ঘরের ভিতর ঢুকে আসতেই আমি পুনরায় দরজায় আগল তুলে দিলাম। কিশোরী একখানা আরামকে দ্বারা টেনে নিয়ে তার উপর বসলো বেশ জুত করে। আমি অল্প কিছুটা সময়ের মধ্যে পুরোপুরিভাবে তৈরি হয়ে কিশোরীর সাথে বেরিয়ে এলাম ঘরের বাইরে। এরপর মটলেনে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম আমরা। পাঁচ মাথার মোড়ে এসে দাঁড়াতে কিশোরী ছোট্ট একটি গুমটি মতন দোকানটার দিকে এগিয়ে গেল ঠাকুরমশাইয়ের অতীব পছন্দের সেই সিগারেট পাসিং শো কিনতে। আমরা খুব ভালোভাবেই জানি যে তিনি এই সিগারেট ছাড়া একেবারেই গল্প বলতে পারেন না। পাসিং শো ছাড়া তার গল্পের আসরও যেন কোনো মতেই জমে ওঠে না। উত্তরের সনসনে শীতল বাতাস এসে মাঝে মধ্যে আমাদের গায়ে কাঁটা ধরিয়ে দিচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরের শীতের মাত্রা বেশ কয়েক গুণ বেশি। নানান ধরনের টুকিটাকি কথাবার্তা আর গল্পগুজব করতে করতে আমরা এগিয়ে চললাম ঠাকুরমশাইয়ের বাড়ির পানে।
ঠাকুরমশাইয়ের বাড়ির বন্ধ সদর দরজার সামনে এসে উপস্থিত হতেই কিশোরী দরজার কড়া নেড়ে জোরালো কণ্ঠে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার দরজাখানা খুলুন। আরে আমি কিশোরী, আমরা এসেছি। কিশোরীর অমন হাঁক ডাকের জোরে আমাদের আর বেশিক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকতে হলো না। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই ঠাকুরমশাইয়ের কন্যা চারিয়ে এসে সদরের দরজাখানা খুলে দিল। সদরের দরজা খোলা মাত্রই আমরা দেখলাম ফুটফুটে বাচ্চা মেয়েটা এক মুখ উজ্জ্বল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক মুখোমুখি। মেয়েটা আমাদের দেখা মাত্রই হাসতে হাসতে বলল, আসুন কাকাবাবু, ভিতরে ঢুকে আসুন। মাঝে বেশ কয়েকটা দিন এদিকে আসেননি, আমাদের বুঝি মন খারাপ হয় না? তা বলুন কাকাবাবু, কেমন আছেন আপনারা? সব কিছু ঠিকঠাক তো? আমরা বেশ ভালোই আছি চারিমা। আসলে কি বলতো, এই কাজকর্মের চাপ এতই বেশি যে আর সময়ও করে উঠতে পারিনি এদিকে আসার। তাই আজকে ছুটির দিনে হাত পেতেই আমরা দুই বন্ধু মিলে দেখো ঠিক হাজির হয়েছি তোমাদের বাড়িতে। তা বলো, তুমি কেমন রয়েছো? আগে ঈশ্বরের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। সব কিছুই কুশল মঙ্গল। আমি আর কিশোরী এবার চারির সাথে ঢুকে এলাম বাড়ির ভিতর। আমরা বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতেই পুনরায় সদরের দরজায় আগল তুলে দিল সে। ভিতরের পানে কিছুটা এগিয়ে আসতেই আমরা দেখলাম দাওয়ায় রাখা তক্তাপোষের উপর বসে ঠাকুরমশাই দুই চোখ বন্ধ করে এক মনে শ্যামা সঙ্গীত গাইছেন। আহা, কি অপূর্ব তার সুর! একভাবে ওই সঙ্গীত একটানা অনেকক্ষণ ধরে শুনলে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব জেগে ওঠে। ঘোর নাস্তিক মানুষের মনেও সৃষ্টি হতে পারে ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবাদ করলে ফুল তো সোনা। আমি কিংবা কিশোরী ঠাকুরমশাইকে এতটুকু বিরক্ত না করে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম সেই গান। আমাদের মন যেন ক্রমে ভরে উঠল পবিত্রতায়। মনোরে কৃষি কাজ জানো না? আরে কিশোরী যে, তা কখন এলে তোমরা? আমি তো বুঝতেই পারিনি। এসো এসো, দাওয়ায় উঠে এসো দেখি। এই তো ঠাকুরমশাই, খানিকক্ষণ আগেই এলাম। আপনি এত সুন্দর শ্যামাসঙ্গীত গাইছিলেন যে আপনার গান মাঝপথে থেমে যাক তা আমরা চাইনি। আহা, সত্যিই ঠাকুরমশাই, আমাদের মন যেন ভরিয়ে দিলেন আপনি। আরে ধুর, কি যে বলো তোমরা! এত প্রশংসা করার মতো কোনো কিছু বিষয় নয়। আসলে কি জানো, মন যখন চায় তখন আমার পাগলি মাকে শোনানোর জন্য মাঝে মধ্যে এমন ধারা একটা দুটো গান গেয়ে বসি, এই যা। আমি আর কিশোরী এবার উঠোন থেকে সোজা দাওয়ায় উঠে এসে তক্তাপোষের উপর ঠাকুরমশাইয়ের মুখোমুখি বসলাম। ঠাকুরমশাই তার কন্যা চারির উদ্দেশ্যে বললেন, চারিমা, আমাদের জন্য 3 পেয়ালা চা করে আনতো, সাথে কিছুটা মুড়ি মাখাও করে আনিস। এই শীতের সকালে গরম গরম চার মুড়ি মাখা খেতে নেহাত মন্দ লাগবে না। পিতার আদেশ কানে যাওয়া মাত্রই রন্ধনশালার ভিতর থেকে চারি বলল, যাচ্ছি বাবা মশাই, দয়া করে একটুখানি অপেক্ষা করুন আপনারা। আমি হাতের এই কাজটা সেরে কিছুটা সময়ের মধ্যেই গরম গরম চা আর মুড়ি মাখা করে নিয়ে যাচ্ছি। কিশোরী এবার আসার পথে কিনে আনা সিগারেটের প্যাকেটটা কোমর থেকে বের করে তা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। 5 প্যাকেট দেখে ঠাকুরমশাইয়ের মুখ বেশ অনেকটা উজ্জ্বল হয়ে উঠলেও তিনি আপত্তির সুরে বললেন, আহা, আবার এই সমান আর কি প্রয়োজন ছিল বলো তো? ঠাকুরমশাই মুখে কিঞ্চিত আপত্তি করলেও 5 সিগারেট পেয়ে তিনি যে অত্যন্ত খুশি হন এইটা আর আমাদের নতুন করে বুঝিয়ে বলার দরকার নেই। আমরা তার মুখের ওই বাঁধ ভাঙা চওড়া হাসিটা দেখলেই তা বিলক্ষণ বুঝতে পারি। কিশোরী হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালেন তিনি। তারপর হুস হুস করে টান দিয়ে সিগারেটের পোড়া ছাইদানি হিসেবে ব্যবহৃত আধভাঙা নারকেলের মালায় আঙুলের আলতো চাপে তা ঝেড়ে ফেললেন। ইতিমধ্যে চারি এসে রেখে গেল 3 পেয়ালা চা আর একটা বড় পাত্রে বেশ অনেকটা পরিমাণে মুড়ি মাখা। 1 পেয়ালা চা কিশোরীর দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম ঠাকুরমশাইকে, আর একটা নিলাম আমি নিজে। তারপর চায়ের পেয়ালায় সামান্য ফোঁ দিয়ে একটা লম্বা চুমুক বসালাম তাতে। শীতের দিনে উষ্ণ চায়ের স্পর্শে আমার 2 চোখ বুজে এলো।
কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে রইল এক অদ্ভুত দৃষ্টিতে। ঠাকুরমশাই তার চোখের ভাষা পড়তে সক্ষম হলেন। তিনি কিশোরীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, কি হে কিশোরী, একখানি ভালো কাহিনী তোমাদের শোনাতে হবে, তাই তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আপনি একেবারে আমার মনের কথা ধরেছেন। অনুগ্রহ করে যদি একখানি আপনার অতীত জীবনে ঘটা ঘটনার কথা আমাদের বলতেন, তাহলে তা শুনে আমরা বড়ই উপকৃত হতাম। তা বলো, ঠিক কি ধরনের কাহিনী আজ শুনতে চাও তোমরা? একখানি ভালো বেশ ভয় ধরানো লোমহর্ষক কাহিনী শোনান তো ঠাকুরমশাই। এমন কনকনে ঠান্ডায় হাড় কাঁপানো ভয়ের গল্প হলে একেবারে জমজমাট হয়ে যাবে ব্যাপারটা। ঠাকুরমশাই এবার সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় গুঁজে দিয়ে কিছুটা সময় ভেবে বলতে শুরু করলেন তার সেই কাহিনীর কথা। আজ আমি তোমাদের যে কাহিনীর কথা বলতে চলেছি, সেই কাহিনী আজ থেকে বহু বছর আগের, আমার জীবনের একেবারে প্রথম পর্যায়ে। তখন আমার কাঁচা বয়স, সেই সবে সবে কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর সাক্ষাৎ পেয়েছি। তোমরা তো ভালোভাবেই জানো যে আমি বরাবরই একটু ভবঘুরে স্বভাবের মানুষ ছিলাম। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই সংসারের মধ্যে থেকেই আমার সাধনা জীবন সম্পন্ন করতে হবে। তাই সে কারণে কোনোদিন সব কিছু ত্যাগ করে সাধন জীবনের পথ বেছে নিতে না পারলেও ঘরের ওই 4 দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যেও একটানা বেশি দিন আটকে থাকতেও পারিনি কখনো। বরাবরই বারবার ছুটে গেছি নানান অজানা অচেনা জায়গায়, সম্পূর্ণ ঈশ্বরের উপর ভরসা রেখে। সেবার হাঁটতে হাঁটতে আমি সুবীরগঞ্জ নামে এরকমই এক গ্রামে গিয়ে পৌঁছলাম। আচ্ছা, সুবীরগঞ্জের সম্পর্কে দু একটা কথা তোমাদের বলে রাখি। সুবীরগঞ্জ ছিল একটি সমুদ্র তীরবর্তী গ্রাম। সমুদ্রের একেবারে ধারে সেই গ্রাম অবস্থিত। গোটা গ্রাম ভরা সুন্দরী, গেউয়া, গরান প্রভৃতির মতো লবণাক্ত উদ্ভিদ। সুবীরগঞ্জ গ্রামের রাস্তার 2 ধারে সারি দিয়ে রয়েছে নারকেল আর তাল গাছের দল। সেখানকার মানুষদের প্রধান জীবিকা হল সমুদ্র থেকে মৎস্য শিকার করে তা বিক্রয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা। সুবীরগঞ্জে পৌঁছনো মাত্রই আমার কানে একটা কান্নার জোরালো আওয়াজ ভেসে এলো। তবে কোনো একজন মানুষের কান্না নয়, যেন একাধিক মানুষ একসাথে সমবেত সুরে কাঁদতে শুরু করেছে। ভীষণ রকমের ঘাবড়ে গেলাম আমি। যেদিক থেকে ওই শব্দ ভেসে আসছিল, পা চালিয়ে সেই দিকে হাঁটতে লাগলাম। আর সেখানে পৌঁছতে কি দেখলাম জানো? সেখানে গিয়ে আপনি কি দেখলেন ঠাকুরমশাই? কান্নার শব্দ যেদিক থেকে ভেসে আসছিল, সেদিকে পৌঁছতেই আমি দেখলাম একাধিক মানুষ সেখানে জমায়েত হয়ে রয়েছে। তারাই কান্নাকাটি করছে প্রবলভাবে। ভিড় ঠেলে সামনের দিকে গিয়ে যেতে দেখলাম একটা আধ খাওয়া সদ্য মৃতদেহ, একটা মধ্যবয়সী যুবকের দেহ। যুবকটিকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কেউ। তার কণ্ঠনালী পুরোপুরিভাবে চেরা, সেখান থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্তের সরু ধারা। এছাড়াও রয়েছে গোটা দেহ জুড়ে অজস্র ক্ষত চিহ্ন, লম্বা লম্বা নখের দাগ। মৃতদেহের অবস্থা দেখে আমি বুঝলাম এ কোনো ভয়ানক হিংস্র পশুর কাজ। একজন গ্রাম্য বধূ বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, ওগো, আমি নিজের চোখে দেখলাম একটা বিশাল চেহারার বাঘিনী দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়লো ছেলেটার ওপর। হায় 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 রে, আমাদের গ্রামে এ কোন সর্বনাশ ঘনিয়ে এলো গো ঠাকুর। এই নিয়ে দুটো তরতাজা প্রাণ চলে গেল ওই বাঘিনীর আক্রমণে।
এভাবে চলতে থাকলে গায়ের পথে ছেলে মেয়ে নিয়ে বেরোনোই যে দুর্দায় হয়ে যাবে। আমার ধারণায় সঠিক বলে প্রতিপন্ন হলো। এই যুবকের ওপর তবে আক্রমণ করেছে এক বিশাল চেহারার বাঘিনী, কিন্তু এই এমন ভর দুপুরে বাঘিনী আক্রমণ করে মানুষ হত্যা করছে, এ যে ভারী আশ্চর্যজনক কথা। সচরাচর এমনটা ঘটে না। এতক্ষণ নানান শোরগোল, কান্নাকাটি, মানুষের চিৎকার চেঁচামেচিতে আমি যে জিনিসটা একেবারেই খেয়াল করিনি, সেটা হলো বাতাসের মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে একটা অদ্ভুত বিশ্রী আষ্টি কটু গন্ধ আমার নাকে এসে ঠেকছে। এই গন্ধ আমি খুব ভালোভাবে চিনি। এই গন্ধ মোটেও স্বাভাবিক নয়। এই গন্ধ কোনো ভয়ানক অশুভ শক্তির। এই গ্রামের উপর যদি শুধুমাত্র বাঘিনীর আক্রমণ ঘটে থাকে, তাহলে অশুভ শক্তির গন্ধ পাচ্ছি কেন? এই প্রশ্নই আমাকে ভাবিয়ে তুলল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ওই হাহাকার আর কান্না বেশিক্ষণ সহ্য করতে পারলাম না আমি। ভিড় থেকে সরে বেশ কিছুটা তফাতে একটু নির্জন মতো জায়গায় এসে বসলাম। মাথার মধ্যে কেবলই ঘুরপাক খেতে লাগলো নানান ধরনের চিন্তা। আগে কিছু যদি মনে না করেন, আপনার সাথে দুটো কথা বলা যেতে পারে। দেখলাম আপনি ভিড় ঠেলে চলে এলেন এখানে, তাই আপনার সাথে দুটো কথা বলতে এলাম আর কি। নমস্কার, আমার নাম অমলকান্তি। আমি এই সুবীরগঞ্জেরই মানুষ। গ্রামের দক্ষিণে আমার বাড়ি। মহাশয়, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে অনুগ্রহ করে আপনার পরিচয়টা কি জানতে পারি? আমি পিছন ফিরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম একজন মধ্যবয়সী পুরুষ এসে দাঁড়িয়েছেন ঠিক আমার পিছনটায়, যিনি এইমাত্র তার নিজের নাম বললেন অমলকান্তি। আমি প্রতি নমস্কারের উদ্দেশ্যে দুই হাত জড়ো করে উঠে দাঁড়িয়ে বললাম, অবশ্যই নমস্কার। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে পঞ্চজন আমায় তারানাথ তান্ত্রিক নামে ডাকে। সামান্য কিছু জ্যোতিষবিদ্যা আর অল্প তন্ত্র জ্ঞান জানা আছে, যা দিয়ে সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ করার, বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করার। আমি বরাবরই ভবঘুরে প্রকৃতির মানুষ, নানান জায়গায় নানান সময় ঘুরে বেড়াই। ঠিক সেরকম ঘুরতে ঘুরতেই আজকে আপনাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছি, এইমাত্র কিছু সময় আগেই। আর এসেই দেখছি এই কাণ্ড। আচ্ছা অমলকান্তিবাবু, ব্যাপারটা আসলে কি হয়েছে বলুন দেখি। যদিও এক গ্রাম্য মহিলার মুখ থেকে শুনলাম কিছু কথা, তবুও সবটা একবার ভালোভাবে জানাটা অত্যন্ত জরুরি। সব কথা আপনাকে বলবো ঠাকুরমশাই, তবে আপনি আমার সাথে আমার গৃহে চলুন আগে। আপনাকে দেখে যথেষ্ট ক্লান্ত বলে মনে হচ্ছে। সেখানে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার বড় প্রয়োজন আপনার। তা না হলে যে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে ঠাকুরমশাই। আপনি দয়া করে চলুন আমার সাথে। আপনার কোনো রূপ অসুবিধা হবে না, সে কথা আমি আপনাকে দিলাম। অমলকান্তি বাবুর এই প্রস্তাব আমি আর কিছুতেই নাকচ করলাম না, কারণ আমার অন্তরাত্মা বলছিল যে গাঁয়ে আমার থাকাটা খুব দরকার। এই গ্রামের মানুষ নির্ঘাত কোনো এক গভীর সংকটের মধ্যে পড়েছে। আমাকে তাদের সেই সংকটের হাত থেকে যেভাবেই হোক উদ্ধার করতেই হবে, আর তাদের বিপদ থেকে পরিত্রাণ দিতে হলে আমাকে সেই গ্রামেই থাকতে হতো। ভগবান যা করে তা মঙ্গলের জন্যই। সেই কারণেই আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম তার সাথে তার গৃহে যেতে। আচ্ছা বেশ, ঠিক আছে অমলকান্তিবাবু, আমি যাব আপনার সাথে আপনার গৃহে। অমলকান্তিবাবু হয়তো ভাবতেও পারেননি যে আমি এইভাবে তার বলা মাত্র এক কথায় রাজি হয়ে যাব। তার গৃহে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে পড়লেন আমি যেতে রাজি হয়েছি দেখে। আপনি আপনি সত্যিই যাবেন ঠাকুরমশাই? সত্যিই যাবেন? এই গরিবের বাড়িতে সত্যিই আসবেন আপনি ঠাকুরমশাই? আসুন আসুন ঠাকুরমশাই, আসুন আমার সাথে। আমি এবার অমলকান্তি বাবু দেখিয়ে নিয়ে যাওয়া সেই পথ ধরে এগিয়ে চললাম। গ্রামের একেবারে শেষ সীমান্তে তার বাড়ি। ঘর দুয়ারের অবস্থা দেখে আমার পরিষ্কার ধারণা হলো যে তিনি বেশ ধনী ব্যক্তি। সদরের চৌকাঠে পা রাখতে না রাখতেই তিনি তার অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে বেশ উচ্চকণ্ঠে হাঁক দিয়ে বললেন, কই গো গিন্নি, এই তাড়াতাড়ি একবার এদিকে এসো। এক ঘটি জল নিয়ে বাড়ির বাইরে শিগগিরই এসো। দেখে যাও আমি সঙ্গে কাকে নিয়ে এসেছি। শশীবালা দেবী।
অর্থাৎ অমলকান্তি বাবুর স্ত্রী একটি কাঁসার ঘটি করে এক ঘটি জল এনে তা ঢেলে দিলেন আমার পায়ে। তিনি আমায় নত হয়ে প্রণাম করতেই যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে বাধা দিলাম। অমলকান্তি বাবুর এবার আমাদের পরিচয় করিয়ে দিলেন। গিন্নি, ইনি হলেন তারানাথ চক্রবর্তী। রাস্তায় আসার পথে এনার সাথে পরিচয় হলো। খুব ভালো মানুষ ইনি, একজন তন্ত্র সাধকও বটে। তাই এনাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম, দুদিন অতিথি সেবা করার সুযোগ পাবো বলে। আর ঠাকুরমশাই, এই হলো আমার স্ত্রী শশীবালা। আসুন ঠাকুর মশাই, ভেতরে আসুন। আমি আপনার জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা করছি। দয়া করে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে ঢুকে আসুন। আমি আর অমলকান্তি বাবু এবার তাদের বাড়ির বৈঠকখানায় এসে মুখোমুখি রাখা দুখানি আরাম খেতারার উপর এসে বসলাম। পিতলের কৌটো থেকে একখানা পান বের করে তা মুখে পড়ে চিবোতে শুরু করলাম। আচ্ছা অমলকান্তি বাবু, এবার আপনি আমাকে বলুন, আসলে ঠিক কি ঘটেছে আপনাদের এই গ্রামের সাথে? আমার এই প্রশ্নে অমলকান্তি বাবুর মুখ জুড়ে যেন কালো অন্ধকার ঘনিয়ে এলো। বেশ দুশ্চিন্তিত হয়ে পড়লেন তিনি। থমথমে সুরে বলতে শুরু করলেন সেই ঘটনার কথা। 2-3 দিন আগের কথা ঠাকুরমশাই। হঠাৎ আমাদের গ্রামের সমুদ্রের ধার থেকে উদ্ধার করা হলো একটা অস্বাভাবিক মৃতদেহ। অস্বাভাবিক বলছি তার কারণ ওটা মোটেও স্বাভাবিক মরদেহ ছিল না। ঠিক ঠিক আজ ওই যুবকের মরদেহ যে অবস্থায় উদ্ধার করা হয়েছে, সেদিন ওই মরদেহ ছিল হুবহু একই রকমের। আজ আমাদের গ্রামের বেশ কয়েকজন মানুষ দেখেছে গুল্ম লতাপাতার ঝোপ থেকে একটা বিশাল বাঘিনী লাফ দিয়ে বের হয়ে হত্যা করে একটা যুবককে। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সেদিন ওই মৃত্যুর পেছনেও এই বাঘিনীই দায়ী। আপনি আপনি বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমাদের গ্রামে কোনো কালে বাঘের আক্রমণ ছিল না। বাঘের মুখে পড়ে মারা যায়নি কোনো মানুষ। কিন্তু কিন্তু এখন হঠাৎ করে বাঘটা কোথা থেকে এসে যে হাজির হলো, তাই আমরা বুঝতে পারছি না। অমলকান্তিবাবুর কথা শুনে তাকে কিছু একটা বলতেই যাচ্ছিলাম আমি। হঠাৎ করে আমার নজর গেল খোলা দরজার দিকে। সেদিকে তাকাতেই রীতিমতো অবাক হয়ে গেলাম আমি, কারণ আমি দেখলাম দরজার পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে আমাদের যাবতীয় কথা শুনছে কেউ একজন। আমি কিছু একটা লক্ষ্য করেছি বুঝে অমলকান্তিবাবু সেদিকে তাকিয়ে বলে উঠলেন, কে কে ওখানে দাঁড়িয়ে আছো? ওখান থেকে বেরিয়ে আসো বাইরে, এক্ষুনি বেরিয়ে আসো বলছি। অমলকান্তিবাবুর কথা শুনে পর্দার আড়াল থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে এলো এক যুবতী বালিকা মেয়ে। তার এক হাতে ধরা একখানি পান পাত্র আর অপর হাতে ধরা থালা ভর্তি মিষ্টান্ন। মাথা হেঁট করে সেবার ধীর পায়ে ঢুকে এলো বৈঠকখানার ভিতর। এ কি রে স্বর্ণচাপা, তুই এখানে? বলি দরজার বাইরে ওভাবে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলিস কেন? অমলকান্তিবাবুর কথা শুনে বুঝতে পারলাম যে মেয়েটার নাম আসলে স্বর্ণচাপা। মেয়েটি হাতে ধরা মিষ্টির থালা এবং পান পাত্রখানা আমাদের সম্মুখে নামিয়ে রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আসলে আসলে কর্তামশাই, গিন্নিমা আমাকে বললেন বৈঠকখানায় যেন এই মিষ্টির থালা আর শরবতের পাত্রটা আমি দিয়ে আসি, সেই জন্যেই আমি এলাম। কিন্তু আপনারা কথা বলছিলেন দেখে ভিতরে আর ঢুকে আসিনি, বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম একটুখানি। তবে বিশ্বাস করুন, আমার কোনো মতলব ছিল না। স্বর্ণচাপার চোখের দিকে একটিবার তাকালাম আমি। মেয়েটার চোখ দুটো ভারী অদ্ভুত রকমের, বিশেষত চোখের মনি দুটো কেমন যেন ঘোলা ঘোলা প্রকৃতির। মিষ্টির থালা আর শরবতের পাত্র নামিয়ে রেখে সে পুনরায় ধীর পায়ে মাথা হেঁট করে বেরিয়ে গেল বৈঠকখানার বাইরে। আমি অমলকান্তিবাবুর দিকে তাকিয়ে বললাম, অমলকান্তিবাবু, গোটা বিষয়টা আসলে কি ঘটেছে তা বোঝার জন্য আমাকে এখানে আপনার গৃহে কয়েকটা দিন থাকতে হবে। তবে আপনার কোনো আপত্তি নেই তো? আমার এ কথা শোনার সাথে সাথে অমলকান্তিবাবু তৎক্ষণাৎ আমার 2 হাত জড়িয়ে ধরে লজ্জায় জিভ কেটে বললেন, ছি ছি ঠাকুরমশাই, এ আপনি কি কথা বলছেন বলুন দেখি?
আপনি দুদিন কেন, যতদিন খুশি আমাদের বাড়িতে থাকতে পারেন। আপনার সেবা শুশ্রূষা করার সুযোগ পাবো, এ যে আমার পরম সৌভাগ্য। কথায় বলে অতিথি হলো নারায়ণ, আর তার উপরে আপনি একজন ব্রাহ্মণ তন্ত্র সাধক। আপনাকে পেয়ে যে আমরা সত্যিই ধন্য হয়েছি। আপনি যতদিন খুশি আমাদের বাড়িতে থাকতে পারেন। অমলকান্তিবাবু, আমি আজ রাতে একবার আপনাদের গ্রাম সুবীরগঞ্জ ভ্রমণের উদ্দেশ্যে বের হব, সম্পূর্ণ একাকী। আমাকে একটিবার দেখতে হবে গোটা বিষয়খানা আসলে কি ঠিক ঘটেছে। আমার এ কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন অমলকান্তিবাবু। প্রথমের কয়েকটা মিনিট তিনি যেন সম্পূর্ণ নিজের বাকশক্তি হারিয়ে ফেললেন, তারপর পুনরায় বাকশক্তি আবার ফিরে পেয়ে তিনি রীতিমতো অত্যাধিক উত্তেজনার সাথে ব্যাকুল কণ্ঠে বললেন, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি ভেবে দেখেছেন যে আপনি যা বলছেন তা কতটা বিপজ্জনক? যেখানে দিনে দুপুরে বাঘের আক্রমণে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আর আপনি বলছেন আপনি কোনোরূপ সুরক্ষা ছাড়াই সম্পূর্ণ একলা বের হবেন। আপনার যে প্রাণ সংকটে দেখা দেবে। আমি আপনাকে আমার বাড়ি নিয়ে এসেছি, আমাদের এই সমস্যার কথা বলেছি। আপনি আমাদের সাহায্য করবেন এই বিপদ থেকে উদ্ধার হতে, এ কথা দিয়েছেন। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে নিজের জীবনের বাজি রেখে সে কাজ করবেন আপনি। ঠাকুরমশাই 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 দয়া করে এমনটা করবেন না। আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আত্মগ্লানিতে ভুগে তিলে তিলে শেষ হয়ে যাব একেবারে। অমলকান্তিবাবুর দুইখানি হাত জড়িয়ে ধরে আমি নরম গলায় তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বললাম, শুনুন, আপনি আমাকে নিয়ে এই এত চিন্তিত হয়ে পড়বেন না অমলকান্তিবাবু। আমার কিছু হবে না, কারণ আমার সাথে সব সময় আমার ইষ্ট দেবতার আশীর্বাদ রয়েছে। কালভৈরব এবং মধুসুন্দরী দেবী আমাকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবেন। তারাই আমার সবচেয়ে বড় সুরক্ষা বলয়। রাতের অন্ধকারে আমাকে আজ একবার বের হতেই হবে। কেন জানি না, আমার মনে হচ্ছে বিষয়টা যতটা সাধারণ বলে মনে করছেন আপনারা, ততটাও সাধারণ নয়। কি আর বলি বলুন ঠাকুরমশাই, আপনি যেটা ভালো মনে করেন তাই করুন, তবে খুব সাবধানে। একটানা এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার অল্প কিছুটা সময়ের জন্য একটু থামলেন। গায়ের চাদরখানা আরও ভালোভাবে জড়িয়ে নিলাম আমি। কনকনে শীতল বাতাসে আমাদের গোটা গায়ে যেন কাঁটা ধরে গেল। ঠাকুরমশাই বেশ উসকুস করে আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা একটু বসে অপেক্ষা করো, আমি একবার ভিতর বাড়ি থেকে গড়গড়াখানা ভালো করে সেজে আনি। গড়গড়ায় তামাক সেবন না করলে গল্পে মন বসাতে পারছি না সঠিকভাবে। আসলে কি জানো হে, গড়গড়ার মাধ্যমে তামাক খাওয়ার মধ্যে একটা আলাদাই আমেজ আছে, একটা সুপ্ত মজা আছে, যা তোমাদের ওই নামি দামি বাজার দখল করা সিগারেট দিতে পুরোপুরিভাবে ব্যর্থ। তোমরাই তক্তপোষে বসে একটুখানি অপেক্ষা করো, আমি মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যে ফিরে আসছি। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার হনহনিয়ে প্রবেশ করলেন সোজা কক্ষের ভিতরে। আমি আর কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। কিশোরী আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো। সে কোমর থেকে একটি সিগারেটের প্যাকেট বের করে একখানি সিগারেট নিল সে নিজে, আর একটা দিল আমাকে। তারানাথতান্ত্রিক বয়সে প্রবীণ মানুষ, আমরা তাকে সম্মান জানানোর জন্যই তার সামনে কোনোদিনও ধূমপান করি না। কিন্তু তিনি যখন একবার গড়গড়া সাজতে ভেতরে ঢুকেছেন, তখন আর বেশ কিছুটা সময় এদিকে আসবেন না। এই কথা নিশ্চয়তার সাথে জেনে আমরাও দুই বন্ধু একটু ধূমপানে মনোনিবেশ করলাম। সিগারেটে আগুন ধরিয়ে তৃপ্তির সাথে সুখ টান দিতে থাকলাম আমরা। শীতের মিঠে ঝলমলে রোদ দাওয়ার সামনে উঠোনে এসে পড়েছে। চারি কয়েকটা আচারের বয়াম এনে রাখল সেই রোদের মধ্যে। আমাদের ধূমপান শেষ হলে অবশিষ্ট ফিল্টারটুকু আমরা ছুঁড়ে ফেললাম মাঝ উঠান বরাবর। আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরেই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে ঠাকুরমশাই এসে উপস্থিত হলেন আমাদের সম্মুখে। তক্তাপোষের উপরে আরাম করে বসলেন তিনি। গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে টান দিতে লাগলেন। কিশোরীটা চিরকালই বড্ড অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য নামক বস্তুটি ঈশ্বর বুঝি তার শরীরে এতটুকুও দেননি। তাই সেই বালক সুলভ ভঙ্গিমায় অনুরোধের সুরে ঠাকুরমশাইয়ের দিকে মিটিমিটি তাকিয়ে কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, তারপর কি হলো?
আপনি কি তাহলে ওই সেদিন রাতে সুবীরগঞ্জে সম্পূর্ণ একলা বেরোলেন? গড়গড়ার নল থেকে মুখ ঠেকিয়ে ঠাকুরমশাই রক্তবর্ণ চোখে তাকালেন কিশোরীর দিকে। তারপর তিনি থমথমে সুরে বলতে শুরু করলেন সেই কাহিনীর কথা। সেদিন রাতে যৎ সামান্য দুটো খাদ্য মুখে তুলে আমি এবার বেরিয়ে এলাম অমলকান্তিবাবুর গৃহ থেকে। বাইরে আসার সময় অমলকান্তিবাবু এবং তার স্ত্রী শশীবালা দেবী আমাকে বারবার করে বললেন সাবধানে থাকার কথা, একটু চোখ কান খুলে রাখার কথা। সদরের চৌকাঠ থেকে বাইরে পা রাখতেই অদ্ভুতভাবে আমার সমগ্র শরীর কেমন যেন ছমছম করে উঠল। চারিদিকে একটিবার দৃষ্টি বুলিয়ে নিলাম ভালোভাবে। যতদূর দেখা যায় ততদূর কেবলই নিকষ কালো অন্ধকার। তবে এই আঁধার যেন পৃথিবীর নয়, এই আঁধার যেন মহাশূন্য থেকে অথবা পাতাল থেকে বেরিয়ে আসা নরকের অন্ধকার। আমার মনের মধ্যে সেই বিপদ ঘণ্টাটা প্রবল শব্দে বেজে উঠল। আমার নাসার অন্ধ্র হতে দেহ অভ্যন্তরে প্রবেশ করলো সেই বিশ্রী বাজে গা গোলানো কটু গন্ধটা। আমি আমার পরমেশ্বর কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম। তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম অন্ধকারে নিমজ্জিত সরু মেঠো রাস্তা ধরে। ঠাকুর মশাই, এত রাতে আপনি বাড়ির বাইরে বের হয়েছেন যে? এমনিতেই এরকম আধি ভৌতিক এক পরিবেশ নিয়ে আমার মনের মধ্যে একটা অশুভ চিন্তার জাগরণ ঘটেছিল। মাঝে মধ্যেই গায়ের যাবতীয় লোমকূপ খাড়া হয়ে উঠছিল এক এক করে। আচমকা আমার ঠিক পিছন থেকে একটা রিনরিনে মেয়েলি কণ্ঠ কর্ণগোচর হতেই মারাত্মক রকমের ভয় পেয়ে গেলাম আমি। আমার বুকটা কেমন যেন ধরাস ধরাস করে উঠল। পিছন ফিরে তাকাতেই দেখলাম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সকালের দেখা সেই মেয়েটি, স্বর্ণচাপা। নিজের স্নায়বিক উত্তেজনা এবং অস্থিরতা দুটোই কিছুটা প্রশমিত করে আমি স্বর্ণচাপার উদ্দেশ্যে বললাম, এ কি, তুমি তো স্বর্ণচাপা। সকালে বৈঠকখানায় তোমার সাথে আমার দেখা হয়েছিল। তুমি এত রাতে এখানে কি করছো? আগে ঠাকুর মশাই, আমার একটু বিশেষ দরকারি কাজ ছিল, একান্ত ব্যক্তিগত, সে কারণেই একটু বাইরে বেরিয়েছিলাম। তবে এই সামনেই আমার বাড়ি, আর কিছুটা গেলেই আমি আমার বাড়ি পৌঁছে যাব, সেই নিয়ে চিন্তা নেই। কিন্তু আপনি এমন রাত বিরেতে অচেনা এক গ্রামে এরকম বিপদকালে বের হয়েছেন দেখে তো আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। আমাকে নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই স্বর্ণচাপা, কারণ আমি নিজেকে রক্ষা করতে জানি। কোনো অশুভ শক্তি আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, কারণ কারণ ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আমার মাথার উপর রয়েছে। তুমি মেয়ে মানুষ, এমন রাতের অন্ধকারে বাইরে থেকো না বেশিক্ষণ, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যথার্থ বলেছেন। ঠিক আছে, আমি আসছি তাহলে। এসো। স্বর্ণচাপা এবার প্রধান রাস্তা থেকে নেমে একটি সরু সংকীর্ণ বন্য ঝোপ জঙ্গলে ঢাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ক্রমশ এক সময় মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একভাবে ঠায়। বাতাসের মধ্যে থেকে লম্বা লম্বা ঘ্রাণ নিয়ে যা বুঝতে পারলাম তা হলো এই স্থানীয় এই কটু গন্ধটার বাড়বাড়ন্ত যেন অন্যান্য জায়গার তুলনায় অনেক গুণ বেশি। সেখান থেকে আমি চলে আসতেই যাব আচমকা কয়েক সেকেন্ডের জন্য যেন আমি দেখলাম সরু সংকীর্ণ রাস্তার ধারে যে বিশাল শেওড়া গাছের ঝোপটা রয়েছে তার ঠিক নিচে হলুদ রঙের উপর কালচে ডেরা কাটা কিছু একটা যেন নড়ে চড়ে উঠল। চোখের ভুল ভেবে আমি আর সেদিকে বেশিক্ষণ চেয়ে রইলাম না, দৃষ্টি ফিরিয়ে নিলাম সেদিক হতে। তারপর আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। তবে এবার যেন আমার মনে হলো কেউ বুঝি খুব সন্তর্পণে পা টিপে টিপে আমার পিছন পিছন আসছে। ঘাড় ঘোরাতেই আমি এবার যা দেখলাম তাতে আমার সারা দেহের রক্ত যেন নিমেষের মধ্যে জল হয়ে গেল। দেহের বাম দিকে থাকা হৃদযন্ত্রটা বুঝি কয়েক মুহূর্তের জন্য বিকল হয়ে গেল পুরোপুরি ভাবে। কেন ঠাকুরমশাই?
কি কি দেখলেন আপনি, যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? পিছন পানে ঘাড় ঘোরাতে আমি দেখলাম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক সাক্ষাৎ মূর্তিমান বিভীষিকা। গাঢ় আধারের মধ্যে জ্বলন্ত কাঠ কয়লার ন্যায় তার চোখ দুটো যেন গনগন করে জ্বলছে। কি বিশাল তার দেহ! হলুদ রঙের লোমে ভরা গোটা শরীরে কালো কালো ডোরা কাটা দাগ। সে যেন সোজাসুজি আমার দিকে তাকিয়ে অসীম রাগে ফুঁসছে বারংবার। এ আর কেউ নয়, সুবীরগঞ্জের বর্তমান ত্রাস সৃষ্টিকারী সেই বিশাল দেহী বাঘিনী। আমি মনে মনে প্রমাদ খুনলাম। কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে 2 হাত ঠেকালাম কপালে। সেই বিশাল চেহারার বাঘিনী যেন হাওয়ায় ভর করে দৌড় এলো আমার দিকে। তারপর এক বিশাল গর্জন করে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, কিন্তু আমার শরীর স্পর্শ করতে পারলো না কোনোভাবেই। আমি অবাক চোখে তাকিয়ে দেখলাম আমার দেহ থেকে বেশ কিছুটা উপরিভাগে একটা বিশাল উজ্জ্বল আলোর বলয় তৈরি হয়েছে, আর সেই বলয়ের ঠিক মাঝে রয়েছি আমি। শতবার চেষ্টা করেও বাঘিনী সেই সুরক্ষা বলয় ভেদ করে আমার কোনোরূপ ক্ষতি করতে পারলো না। অবশেষে সে ব্যর্থ হয়ে ভীষণ রেগে গর্জন করতে করতে মিলিয়ে গেল গুল্ম লতা পাতার বনে। আমি পরমেশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানালাম এভাবে আমার প্রাণ রক্ষা করার জন্য। একটি শুনশান বটবৃক্ষের তলায় এসে পদ্মাসনে টান টান হয়ে বসলাম আমি। তারপর 2 হাঁটুর উপর 2 হাত রেখে মধু সুন্দরী দেবীর ধ্যান আরম্ভ করলাম। আমি কতক্ষণ যে ওইভাবে এক মনে ধ্যানমগ্ন ছিলাম তার সঠিক হিসাব দিতে পারবো না। তবে একটা অপার্থিব গন্ধে যখন চারিদিক ভরে উঠল, তখন আমি বুঝলাম তাঁর আসার সময় হয়েছে। সাধক, বলো কি কারণে আমাকে ডাকলে? 2 চোখের পাতা মন্থর গতিতে খুলতেই আমি দেখলাম আমার সম্মুখ ভাগে এসে উপস্থিত হয়েছেন মধু সুন্দরী দেবী। তার শরীর হতে নির্গত হচ্ছে এক অপার্থিব গন্ধ। সেই গন্ধ মোটেও এই জগতের কোনো কিছুর নয়। দেবী আমার দিকে তাকিয়ে যেন মিটিমিটি হাসছেন। আমি 2 হাত একত্রে জড়ো করে বললাম, দেবী, দেবী, আপনি তো সবই জানেন, আপনার অজানা কিছুই নয়। তবু আমি আপনাকে বলছি, আমার বারে বারে মনে হচ্ছে এই গ্রামে যে বাঘিনীর আগমন ঘটেছে সেই বাঘিনী মোটেও সাধারণ কোনো বাঘিনী নয়। আমার অন্তরাত্মা বলছে সে যেন কোনো মহা অশুভ শক্তির আধার। তুমি একেবারে ঠিকই ধরেছ হে সাধক। এটি আসলে একটি মহা অপশক্তির অংশ বিশেষ। এই বাঘিনী আদতে এক ব্যাঘ্র পিশাচিনী। ব্যাঘ্র পিশাচিনীর সম্বন্ধে তুমি নিশ্চয়ই জানো, তাই তোমাকে আর নতুন করে তার কোনো সংজ্ঞা দিলাম না। ব্যাঘ্র পিশাচিনী? হায় ঈশ্বর, কি সাংঘাতিক! এ যে এক মহা ভয়ানক অপশক্তি। দেবী, এই অপশক্তির হাত থেকে আমি এই গ্রামের মানুষকে কিভাবে রক্ষা করব তা দয়া করে বলে দিন আপনি। সাধক, তোমাকে সবার আগে ওই ব্যাঘ্র পিশাচিনী যে আসলে কে তা অনুধাবন করতে হবে, এবং পরিশেষে এক মহাযজ্ঞের আয়োজন করে পরম ব্রহ্মাস্ত্রের দ্বারা তাকে বধ করতে হবে। তবেই তার বিনাশ সম্ভব। এ কথা বলে মধু সুন্দরী দেবী এবার ধীরে ধীরে বিলীন হয়ে গেলেন অন্ধকারের মধ্যে। আমি 2 হাত জড়ো করে পুনরায় দেবীর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে বললাম, প্রতিবারের ন্যায় এবারেও সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হে দেবী, আপনি সত্যি মঙ্গলময়ী, সাক্ষাৎ করুণার আধার, সাক্ষাৎ করুণার আধার। সেদিন একেবারে শেষ রাতের সময় আমি ফিরে এলাম অমলকান্তিবাবুর ঘরে। সকালে ভোরের আলো ফুটতে না ফুটতেই অমলকান্তিবাবু এসে হাজির হলেন আমার কক্ষে। সকালের উষ্ণ ধুমায়িত চায়ে চুমুক দিতে দিতে আমি রসিকতার সুরে বললাম, কি অমলকান্তিবাবু, কাল বুঝি আপনার সারা রাত ঘুম হয়নি? 2 চোখের পাতা এক করতে পারেননি? হ্যাঁ, আমার কাছ থেকে সমস্ত ঘটনার কথা শুনবেন বলে? অমলকান্তিবাবু একটা মস্ত বড় হাই তুলে বললেন, একবারে ঠিক আন্দাজ করেছেন ঠাকুরমশাই।
সত্যিই কাল সারা রাত দুশ্চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারিনি। কিভাবে যে কালকের রাতটা কাটিয়েছি তা আমিই জানি। নিন ঠাকুরমশাই, এবার বলুন দেখি, কাল রাত্রে ঠিক কি কি প্রত্যক্ষ করলেন আপনি? আমি এবার অমলকান্তি বাবুর দিকে চোখে চোখ রেখে এক সুচালো হাসি উপহার দিয়ে বললাম, বুঝলেন অমলকান্তি বাবু, আপনাদের গ্রামের ওই সাংঘাতিক বাঘিনী কাল রাতে আমার উপর আক্রমণ করেছিল। সে চেয়েছিল আমাকেও একইভাবে তার শিকারে পরিণত করতে। আমার এই কথা শুনে আরাম কেদারের উপর থেকে তড়াক করে লাফিয়ে উঠলেন অমলকান্তি বাবু। তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। দুই হাত দিয়ে মুখ চাপা দিয়ে একটা আর্তনাদ করে উঠলেন। তারপর সাংঘাতিক রকমের ভীত কণ্ঠে বললেন, এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ অমলকান্তি বাবু, আমি যা বলছি তা একেবারে সত্য। প্রথম থেকেই আমার বারবার মনে হয়েছিল যে এই বাঘিনী মোটেও কোনো সাধারণ বাঘিনী নয়। আমার ধারণাই সঠিক বলে প্রতিপন্ন হয়েছে। আপনাদের গ্রামে যেই বাঘিনীর উপদ্রব শুরু হয়েছে সে আসলে এক ব্যাঘ্র পিশাচিনী। ব্যাঘ্র পিশাচিনী? এই ব্যাঘ্র পিশাচিনী আবার কি ঠাকুরমশাই? এর পূর্বে তো কোশমিনকালেও এর নাম অন্তত আমি শুনিনি। ব্যাঘ্র পিশাচিনী হলো এক ভয়ানক রকমের অপশক্তি। কোনো এক নারী কোনো সাধকের সহায়তায় এক ভয়ানক গুপ্ত তন্ত্রবিদ্যার মাধ্যমে তার নিজের দেহে এই ক্ষমতা জাগিয়ে তুলতে পারে। ব্যাঘ্র পিশাচিনীর ক্ষমতা জাগরণের সাধনা নেহাত সহজ নয়, কিন্তু একবার সে নারী যদি সাধনায় সফলতা অর্জন করে তাহলে তার দেহের মধ্যে এই অপার শক্তির সঞ্চার ঘটে। তখন সে নিজের ইচ্ছা মতন, নিজের ইচ্ছা অনুযায়ী মানুষ থেকে বাঘিনীতে পরিণত হতে পারে যখন খুশি। মূলত একেই বলে ব্যাঘ্র পিশাচিনী। ওরে বাবা, কি ভয়ানক বিষয় ঠাকুরমশাই! তার মানে আপনি বলছেন আমাদের গ্রামে যে বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে সে আসলে কোনো একজন নারী, যে নিজের মধ্যেই ব্যাঘ্র পিশাচিনীর ক্ষমতা জাগিয়ে তুলেছে এবং তার ইচ্ছে অনুযায়ী যখন তখন বাঘিনীতে পরিণত হয়ে মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। হায় ভগবান, এবার কি হবে আমাদের? কে রক্ষা করবে আমাদের এই 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 ব্যাঘ্র পিশাচিনীর হাত থেকে? ঈশ্বরকে ডাকুন অমলকান্তি বাবু, ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরই একমাত্র ভরসা এখন। তবে আজকে রাতেও আমি আবার বের হব আপনাদের গ্রাম ভ্রমণে। আজ সেই ব্যাঘ্র পিশাচিনীর সাথে আমার পুরোপুরি মুখোমুখি হওয়ার পালা। আমাকে জানতেই হবে যে আপনাদের গ্রামের কোন নারী নিজের মধ্যে ক্ষমতা জাগিয়ে তুলে নিরীহ গ্রামবাসীদের এইভাবে প্রাণ কেড়ে নিচ্ছে। তা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। তাহলে ঠাকুরমশাই, আপনি পরের দিনও আবার বের হলেন রাতের বেলায় সেই ব্যাঘ্র পিশাচিনীর সাক্ষাৎ পেতে? হ্যাঁ গো কিশোরী, পরের দিন রাতে আমি আবার বের হলাম সুবীরগঞ্জের নির্জন জনমানবহীন পথে। রাত তখন গভীর বলা চলে। আমার সম্মুখে উপস্থিত হলো সেই ব্যাঘ্র পিশাচিনী। তবে আমিও সেবার প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আর এদিকে ওই পিশাচিনীও বুঝতে পেরেছিল যে আমি কোনো সাধারণ মানুষ নয়, তাই অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিল সে আমার প্রতি। আমার নিকটে আরো কিছুটা এগিয়ে আসতেই আমার দেহের উপরিভাগে সেই সুরক্ষার জাল বিস্তৃত হয়ে গেল আপনা হতেই। মোক্ষম সুযোগ বুঝে কাঁধে ঝোলানো ঝোলার ভিতর থেকে আমি বের করে আনলাম একটা ছোট্ট ছোরা। তারপর ছোরাটার গায়ে জোরে ছুঁড়ে দিলাম তার দেহ লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় ছোড়া গিয়ে সামান্য আঘাত করতেই আমি দেখলাম তার সামনের ডান দিকের এক পায়ের কিছুটা অংশ কেটে গেছে, সেখান থেকে সরু রক্তধারা নেমে আসছে। ব্যাঘ্র পিশাচিনী এমন আকস্মিক আঘাতের জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই এক লাফ এসে প্রবেশ করলো জঙ্গলের ভিতর। আমার ঠোঁটে ততক্ষণে রহস্যভেদের হাসি ফুটে উঠেছে। অন্ধকারের মধ্যে খুব সাবধানে পথ চিনে আমি ফিরে এলাম অমলকান্তি বাবুর গৃহে। ঠাকুরমশাই, আপনি আমাকে ডেকেছিলেন? আগে হ্যাঁ, আসুন অমলকান্তি বাবু, আসুন। আরাম কেদারের ওপর শান্ত হয়ে একটু বসুন তো, আপনার সাথে আমার অনেক কথা রয়েছে। পরের দিন সকালবেলা আমার তলব পেয়ে অমলকান্তিবাবু বৈঠকখানে এসে হাজির হলেন। আমার মুখোমুখি রাখা আরাম কেদারায় তিনি বসতেই আমি বললাম, অমলকান্তিবাবু, সব রহস্য ভেদ করা সম্ভব হয়েছে। আমি জানতে পেরে গেছি যে আপনাদের গ্রামের কোন নারী
তার নিজের দেহে ব্যাঘ্র পিশাচিনীর ক্ষমতা জাগিয়ে তুলে নিজেকে বাঘিনীতে পরিণত করেছে। তবে দয়া করে আপনি এখনই তার নাম জানতে চাইবেন না আমার কাছে, কারণ আমি গোটা বিষয়টা সম্পূর্ণ গোপনীয় রাখতে চাইছি। তাকে এতটুকু বুঝতে দিলে চলবে না যে আমি সবটা জানতে পেরে গেছি। এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? আপনি জানতে পেরে গেছেন যে কে তার নিজের দেহে এই ক্ষমতা জাগিয়ে তুলে নিজেকেই পিশাচিনীতে পরিণত করেছে? আগে হ্যাঁ অমলকান্তিবাবু, আমি জানতে পেরেছি সে কথা। সামনের ঠিক 3 দিন পর একটি অত্যন্ত ভালো অমাবস্যা তিথি রয়েছে। সেই তিথির দিনেই আমি ওই মহাযজ্ঞ করব এবং ব্যাঘ্র পিশাচিনীর বিনাশ ঘটাবো চিরতরের মতো। মাঝের এই 3 দিন যাতে সে কোনো নিরীহ মানুষকে তার শিকারে পরিণত করতে না পারে, সেই দিকেও বিশেষ নজর দেব আমি। অমলকান্তিবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, এই গ্রামের আর একটি নিরীহ মানুষকেও তার কবলে পড়ে প্রাণ খোয়াতে হবে না। ঠাকুরমশাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। অবশ্য আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোটও করতে চাই না। শুধু এইটুকু বলবো যে আপনি আমাদের জন্য যা যা করেছেন তা সত্যিই আমরা আজীবন মনে রাখব, আমরা সকল সুবীরগঞ্জের মানুষেরা। আরে অমলকান্তিবাবু, এতে ধন্যবাদ জানানোর মতন কোনো ব্যাপার নেই, কারণ বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই আমার প্রধান কাজ, আমার মূল কর্তব্য। আমি যা করছি সেটা আমার কর্তব্য। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আর মাত্র 3টে দিনের অপেক্ষা, তারপরেই ব্যাঘ্র পিশাচিনীর বিনাশ অনিবার্য। ঠাকুরমশাই একটু চুপ হতেই আমি আর কিশোরী নির্বাক দৃষ্টিতে একবার একে অপরকে দেখে নিলাম। কিশোরীর অস্থির 2 চোখ দেখে আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে আমার মতন তার মনেও প্রশ্ন জেগেছে যে এই ব্যাঘ্র পিশাচিনী আসলে কে ছিল। ঠাকুরমশাই পুনরায় নিজে থেকেই তার কাহিনী বলতে শুরু করলেন। এর পরের ঘটনা হলো একেবারে সেই অমাবস্যার দিনের। মাঝের 3 দিন সেই ব্যাঘ্র পিশাচিনীকে বেশ কয়েকবার গাঁয়ের আনাচে কানাচে ও বিভিন্ন জায়গায় দেখা গেলেও সে কোনো মানুষের প্রাণ নিতে পারেনি, বা বলা বাহুল্য আমি তাকে কোনো মানুষের প্রাণ নিতে দিইনি। অমলকান্তিবাবুকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম গোটা গ্রামের মানুষকে আজ এই 5 মাথার মোড়ের বটবৃক্ষের তলায় একত্রিত হতে। সেখানে আমি যেতেই দেখলাম সবাই আমার কথার প্রাধান্য দিয়ে উপস্থিত হয়েছে সেখানে। আমি সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। তবে আমার আরেকটি পরিচয় আছে, আমি তারানাথ তান্ত্রিক। সমস্ত সুবীরগঞ্জের মানুষদের জানাই আমার পক্ষ থেকে নমস্কার ও বড়দের প্রণাম। আমি অমলকান্তিবাবুকে বলেছিলাম অমাবস্যার দিন আপনাদের সকলকে যেন এখানে উপস্থিত হবার কথা তিনি জানিয়ে দেন। আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন দেখে আমার অত্যন্ত ভালো লাগছে। আপনাদের গ্রামে যে বাঘিনীর আগমন ঘটেছে সেটি মোটেও কোনো সাধারণ বাঘিনী নয়, সেটি আসলে একটি ব্যাঘ্র পিশাচিনী। আমার মুখ থেকে ব্যাঘ্র পিশাচিনীর কথা শুনে ছোট থেকে বড় উপস্থিত সকলের মধ্যে একটা মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি পরিষ্কারভাবে বুঝলাম অমলকান্তি বাবুর মতন তারাও এই পিশাচিনীর সম্পর্কে কিছুই জানে না। তাই আমি নিজে থেকেই বলে উঠলাম, আপনারা বোধহয় ব্যাঘ্র পিশাচিনী বলতে আমি আসলে কি বললাম বা কাকে বোঝালাম তা বুঝতে পারেননি। ঠিক আছে, আমি আপনাদের বুঝিয়ে বলছি সবটা। আমি এবার গ্রামের সকলকে বুঝিয়ে বললাম ব্যাঘ্র পিশাচিনীর ব্যাপারটা, যা শুনে তারা অত্যন্ত ভীত হয়ে পড়ল। যদিও ভয় পাওয়াটাই ছিল খুব স্বাভাবিক। বেশ কয়েকজন গ্রামের বউ তাদের ছেলে মেয়েদের বুকের মধ্যে জড়িয়ে ধরে প্রায় কাঁদো কাঁদো সুরে কোনো রকমে বলল, বাবা ঠাউর, আপনি আমাদের রক্ষে করেন, আপনি আমাদের অন্তিম ভরসা। ওই পিশাচিনীকে যে করে হোক শেষ করুন আপনি। শেষ করুন আপনি। কোনো চিন্তা করো না মা তোমরা, আজ আমার হাত থেকে ওই পিশাচিনীর আর নিস্তার নেই। এবার আমি সেই মহাযজ্ঞে বসলাম। বেশ কয়েক ঘন্টা একটানা যজ্ঞ করার পর সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো। যজ্ঞবেদীর অভ্যন্তর থেকে একখানি দগ্ধ চেলা কাঠ হাতে তুলে নিয়ে তাতে বেশ কিছুটা সিঁদুর লেপে বীজ মন্ত্র পাঠ করতে লাগলাম। আকাশের দিকে চোখে যেতেই আমি দেখলাম মধু সুন্দরী দেবী প্রকাশিত হয়েছেন গগনপটে। আমার দিকে তাকিয়ে তিনি সেই মোহময়ী হাসি হাসছেন আর বলছেন, সাধক, মোটে আর বিলম্ব করো না। অপচয় করার মতন সময় হাতে মোটেও নেই।
ওই দগ্ধ কাষ্ঠখানি তুমি নিয়ে গিয়ে ধরো, আর তার মধ্য ললাটে, তারপর দেখো কি হয়। দেবীর আদেশ আমার শিরোধার্য। আমি এবার দৌড়ে গেলাম স্বর্ণচাপার দিকে। তাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ে তার মধ্য ললাটে শক্ত করে চেপে ধরলাম ওই চেলা কাঠখানা। মন্ত্রপুত চেলা কাঠের বিশেষ গুণে স্বর্ণচাপার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মুহূর্তের মধ্যে তার দুই চোখ উল্টে গিয়ে জিভ বেরিয়ে এলো বেশ কিছুটা। বিভৎস রকমের গর্জন করতে করতে সে মাটির মধ্যে লুটিয়ে পড়ল ধীরে ধীরে। স্বর্ণচাপা এবার তার নিজের মানবী রূপ পরিত্যাগ করে চোখের সামনে বাঘিনী রূপ ধারণ করলো ধীরে ধীরে। মানুষের নরম ত্বকের পরিবর্তে তার দেহ থেকে বেরিয়ে এলো হলুদ হলুদ বড় বড় লোম। হাতে ও পায়ে থাকা আঙুলের অগ্রভাগে গজিয়ে উঠল বিশাল বিশাল নখ। কিশোরী প্রায় লাফিয়ে উঠে বলল, তার মানে ঠাকুরমশাই, ওই স্বর্ণ চাপাই ছিল আসলে ব্যাঘ্র পিশাচিনী? হ্যাঁ গো কিশোরী, স্বর্ণচাপাই ছিল আসল ব্যাঘ্র পিশাচিনী। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কিভাবে বুঝলেন যে স্বর্ণচাপাই আসলে ব্যাঘ্র পিশাচিনী? প্রথমে আমার প্রথম দিনই একটু একটু সন্দেহ হয়েছিল, কারণ আমি আর অমলকান্তি বাবু যখন বৈঠকখানায় নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিলাম, তখন দরজার বাইরে থেকে ওই স্বর্ণচাপা আমাদের কথা শুনছিল। তা আমি পরিষ্কার দেখেছিলাম, অথচ তাকে হাতে নাতে ধরলে সে অযৌক্তিক কিছু অজুহাত দিয়ে ছাড় পেয়ে যায়। দ্বিতীয়ত, সেদিন রাতে যখন আমি অমলকান্তি বাবুর বাড়ি থেকে বেরিয়েছিলাম গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে, তখন আমার সাথে হঠাৎ দেখা হয়েছিল স্বর্ণচাপার। সে বলেছিল তার নাকি কোনো এক ব্যক্তিগত কাজ রয়েছে, সেই কারণে তাকে এমন রথ বিরতে বেরোতে হয়েছে। আচ্ছা তোমরাই বিবেচনা করে বলো, একটি মেয়ে মানুষের কি এমন কাজ থাকতে পারে যার কারণে তাকে অমন গভীর রাতে বাড়ির বাইরে বের হতে হয়? সবচেয়ে বড় বিষয়, স্বর্ণচাপার শরীর থেকে আমি পেয়েছিলাম ওই অশুভ শক্তির গন্ধটা, যা আমাকে আরো ভাবিয়ে তুলেছিল। এবং সবচেয়ে বড় প্রমাণ পেলাম ওই দ্বিতীয় দিন রাতে। আমার ছুঁড়ে দেওয়া সেই ছোড়ায় ওই বাঘিনীর ডান পায়ের বেশ কিছুটা অংশ কেটে গিয়েছিল, আর পরদিন সকাল হতে আমি দেখলাম স্বর্ণচাপার ডান হাতে বেশ কিছুটা কাটা। সেই ক্ষতচিহ্নের ওপর সে কাপড় বেঁধে রেখেছে, যাতে তা সকলের চোখ থেকে আড়াল হয়ে যায়। দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগেনি। তখনই বুঝে গিয়েছিলাম যে স্বর্ণচাপাই হলো আসল ব্যাঘ্র পিশাচিনী। তারপর কি করলেন আপনি ঠাকুরমশাই? কি আর করব হে কিশোরী, অসীম দৈব্য শক্তির প্রভাবে ব্যাঘ্র পিশাচিনীর শরীর থেকে ততক্ষণে প্রাণবায়ু বেরিয়ে গেছে চিরতরের জন্য। স্বর্ণচাপার মানবী শরীরটা পুরোপুরিভাবে পরিণত হয়েছে একটা বাঘিনীতে। এই দৃশ্য দেখে তোমাদের মতোই হতবাক হয়ে গেল উপস্থিত সকলে। আমি তাদের বুঝিয়ে বললাম গোটা বিষয়টা, যে স্বর্ণচাপাই ছিল আসলে এই ব্যাঘ্র পিশাচিনী। আমার নির্দেশে এবার তারা তাকে দাহ করার ব্যবস্থা করলো। আচ্ছা ঠাকুরমশাই, আমি কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। কি জিনিস বলো তো? এটাই যে স্বর্ণচাপাই কাজ করলো কেন, অর্থাৎ সে ব্যাঘ্র পিশাচিনীতে পরিণত হওয়ার সাধনা করেছিল কি কারণে? এই প্রশ্নের উত্তর আমি পেয়েছিলাম ওই গ্রামবাসীর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে। স্বর্ণচাপা মোটেও সুবিধের মেয়ে ছিল না। কালো জাদু বা কালো বিদ্যার ওপর তার বরাবরই আগ্রহ ছিল ছোটবেলা থেকে। সে বরাবরই চাইতো তার মধ্যে এমন কোন একটা ক্ষমতা আসুক, সে এমন কোনো মহা অশুভ শক্তির অধিকারী হোক, যাতে ও সকল গ্রামবাসীর উপর তার নিজের আধিপত্য বিস্তার করতে পারে। এই কারণেই সে সম্ভবত কোনো এক অসাধু সাধকের কাছ থেকে অতি গোপনে শিখেছিল এই বিদ্যা, এবং ব্যাঘ্র পিশাচিনীর ক্ষমতা নিজের মধ্যে আয়ত্ত করতে সক্ষম হয়েছিল। আহা আহা ঠাকুরমশাই, আপনার কোনো জবাব নেই। কি দুর্দান্ত একখানা কাহিনী শোনালেন। আজ আমি জোর গলায় বলতে পারি, আপনার মুখ থেকে যত কাহিনী শুনেছি তার মধ্যে এটি একটি অন্যতম। সত্যি ঠাকুরমশাই, কিশোরী কিন্তু ভুল কিছু বলেনি, আমিও তার সাথে একমত। আচ্ছা ঠাকুরমশাই, আজকের মতন আমরা উঠি তাহলে। আরে আরে উঠবে কি গো, দুপুরবেলার খাওয়া দাওয়া আমার বাড়িতে করে তবেই যাবে তোমরা। তার আগে তোমাদের মোটেও ছাড়বো না। আচ্ছা বেশ ঠাকুরমশাই, আপনার আদেশ আমাদের শিরোধার্য। কি বলো হে ভায়া কিশোরী? আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে, এবং এইরকম গল্প আরো শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।